নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট বিধানসভা। আর গোঘাটের স্থানীয় মানুষজন, স্থানীয় ভোটার, তারা আমাদের সঙ্গে রয়েছেন। নির্বাচনের আগে তারা তাদের অভাব, অভিযোগ, কি পেয়েছেন কি পাননি, সবটা নিয়ে আজ কথা হবে গোঘাটের মানুষজনের সঙ্গে। কি গোঘাটের মানুষরা কেমন আছেন? ভালো আছেন তো? সামনে তো আরেকটা নির্বাচন, লোকসভা নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনের আগে কি চায় গোঘাট, আমরা কথা বলবো তাদের সঙ্গে। করা হয় চাষের কাজ করি। চাষের কাজ, হ্যাঁ, তো যে চাষবাস করে চালান। আরামবাগের মানুষজনের একটা সিংহভাগ মানুষ তারা কিন্তু কৃষির সঙ্গে যুক্ত। তো সারের যা দাম বেড়েছে, চলছে গে? আরে মশাই বলবেন না, আর সারের আগুন ছোঁয়া দাম। মানুষের চাষির ফসলের আজ কোনো রকমই দামে বিক্রি করতে পারছি না, সংসার চালানো দুর্দায় হয়ে গেছে। আর ওষুধ তো কিনাই যাচ্ছে না, এত দাম। আর দিনের পর দিন এইভাবে আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের উপকারিতা, উপযোগিতা আপনারা পান না? কৃষক বন্ধু প্রকল্প শুনুন, সে সীমিত 2-5টা কাউকে কি কেমন দিয়েছে, নেতাদের মধ্যে সেরকম রয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর যে PM কিষাণ যোজনা, সেই যোজনাটাই এখানে চালুই হয়নি। পশ্চিমবাংলার কৃষকের অবস্থা এখন মানে সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতন অবস্থা। দিন আনতে দিন ভরায় কোনো লাভ নেই। উপরন্তু যে সংসারে বিগত দিনে যে আমাদের আমরা কিছু জমিয়েছিল সেগুলো বঞ্চ পকেট থেকে চলে যাচ্ছে। কারণ আমরা আলুর দাম নেই, ধানের দাম নেই। আগে যে আমাদের পশ্চিমবঙ্গে ছিল CPM, সেই CPM আমাদের পাটটা পুরো তুলে দিয়েছিল। আর এই বিজেপি, এই তৃণমূল আসার পর আলুর চাষের অবস্থা খারাপ করে দিল। আরামবাগ লোকসভা কেন্দ্রের কথা বলতে গেলে বলতে হয় যে 1984 থেকে শুরু করে 2009 একটা দীর্ঘ সময় এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে টানা 7 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন বামপ্রার্থী অনিল বসু। আরামবাগ বরাবরই বামেদের ডেরা হিসেবে পরিচিত। সেই আরামবাগ লোকসভা কেন্দ্র 2024-এর নির্বাচনে কোন দিকে ঝুঁকে, আমরা তারই হদিশ নেব। 14 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে আসে, দেশে একটা আমূল পরিবর্তন হয়। অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমাদের দশম ছিল, সেক্ষেত্রে হঠাৎ করে তুলে নিয়ে আসে। রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয় এবং বিদেশ নীতির প্রচুর সাফল্য আসে। কৃষকদের পাশে আমাদের প্রধানমন্ত্রী দাঁড়ায়। ওষুধ, যে আমাদের মানুষের জনধন ওষুধ, সেগুলো বিনামূল্যে দেওয়া হয়। কোভিডের সময় দেখেছি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপর চাল, যে আমাদের রেশন, সেই রেশন বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হয়। এবং হচ্ছে জল, বাড়ি জল দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এই সব কথা মাথায় রেখে আমরা বিজেপিকেই চাইছি। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, কতবার দেখেছেন গত 5 বছরে? ওই ভোটে জেতার কিছুদিন পর দেখা গেছিল 1-2 বার, তারপর আর এলাকায় কোনো পাত্তা পায়নি। তার উন্নয়ন কিছু দেখতে পাইনি। ঠিক আছে, সে যা উন্নয়ন করেছে নিজের পকেটের স্বার্থে। যে এখন আমাদের সামনে যে লোকসভা নির্বাচন, আমরা যে সরকারকে চাইছি বাংলায়, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার চাই ক্ষমতায়, তবে মানুষের মধ্যে পরিবর্তন আসবে। ভোটের আগে রাম মন্দির হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? 100% রাম মন্দির করেছে সনাতনীদের এবার, এবং সব জাতেরই মানে কি এটা করা দরকার। সনাতনী তো হবেই হবে, তো তাতে করে মানে কি রাম মন্দির করেছে, এতে প্রভাব তো পড়বেই পড়বে। না, এটা রাম মন্দির কোনো প্রভাব পড়বে না। কারণ মানুষ এখন বুঝে গেছে যে ধর্ম নিয়ে রাজনীতি এটা কেউ আর খায় না। এখন মানুষ, গরিব মানুষরা বুঝে গেছে এখানে তোমার ধর্ম নিয়ে রাজনীতি আর মানুষ খাবে না। এখানে উন্নয়ন এবং সঙ্গে মানুষের গণতন্ত্র, এটাই সব থেকে বড় কথা হয়ে গেছে। গণতন্ত্রকে যে রুদ্ধ করছে তার প্রতিবাদে ভোট হবে। এখানে ধর্ম কোনো ইস্যু হবে না, কোনো রাম মন্দির কোনো ইস্যু হবে না। 100 বার পড়বে, কারণ আমাদের এই হিন্দুত্বের 500 বছরের লড়াইকে নরেন্দ্র মোদী সেটা সাফল্য এনে দিয়েছে। আজ হিন্দুদের মধ্যে গর্বিত আমরা যে আজ 500 বছর ধরে যে লড়াইটা ছিল, সেই লড়াইটা থেকে মোদিজি এসে সেটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। আমরা চাই মোদিজিকে। নতুন প্রজন্মের ভোটার তুমি, আগামীর ভবিষ্যৎ এই প্রজন্মের, নতুন প্রজন্মের ভোটার। তো এই ধরো পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করার পরে চাকরি বাকরি একটা সময় আসে, কর্মসংস্থানের একটা সময় আসে। তো চারপাশে যখন দেখো এত বেকারত্ব, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, তখন চিন্তা হয় না ভোটে দেওয়ার সময় সেগুলো মাথায় থাকে? মাথায় থাকে। আমরা 100% চাইবো এই আমাদের রাজ্যে একটা নতুন শিল্পায়নের দিক তৈরি হোক, বা যাতে করে বেকার যুবকরা কর্মসংস্থানের সঠিক দিক খুঁজে পায়। এবং আজকে দেখুন আমাদের রাজ্যে যে পরিস্থিতি একটা দাঁড়িয়ে গেল, যে আজ কয়েক শ্রেণীর যুবক চাকরি পেয়ে তারা চাকরি থেকে বঞ্চিত। এটা কি কারণে হলো? এটা আমাদের রাজ্যে কি রকম অবস্থা চলছে, আজ তোলাবাজ দুর্নীতি এতে করে ছেয়ে গেছে। তাহলে আমাদের দেশে, আমাদের রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকে?
আমাদের ভাবতে অবাক লাগে, এত সুন্দর শিক্ষা দীক্ষা আদর্শ নিয়ে আমাদের রাজ্য তৈরি হচ্ছে, তার মধ্যেও কেন আজকে মানুষের মধ্যে এত ভুলযোগ গোলযোগ সৃষ্টি হবে বা দুর্নীতিটা কেন সৃষ্টি করবে? সামনেই লোকসভা নির্বাচন, দেশ গড়ার ভোট, এবং এখানে একজন বলছিলেন যে শিক্ষায় কর্মসংস্থানে সুযোগের সম্ভাবনা বা সুযোগ সৃষ্টি যেটা হচ্ছে সেটা একদমই শূন্য। এবারে নির্বাচনে কর্মসংস্থান কিংবা শিক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, এগুলো কি প্রভাব পড়বেন? কি বলছেন আপনারা? কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নিয়োগ দুর্নীতির একটা অভিযোগ উঠছে, কি মনে হয়? এই অভিযোগটা উঠছে, এই অভিযোগটা এর ফলে বিশেষ কিছু হবে না, কারণ এর ফলে যারা বিরোধিতা করছে ওই বিরোধিতাটা ঘুরে তাদেরই বিপক্ষে যাবে, কারণ আমরা কর্মসংস্থান দিতে পারিনি অথচ কেড়ে নিচ্ছি। এই দিকটা মানুষ বিবেচনা করবে যে কর্মসংস্থান না হওয়ার ফলে যেমন যুবকরা অসুবিধায় পড়ছে, তার থেকে বেশি কেড়ে নেওয়া হচ্ছে, এটা কিন্তু আরও মারাত্মক জিনিস। যারা যোগ্য তারা কর্মসংস্থান চায়, সেটা সবাই চায়, কিন্তু অযোগ্যরা কী করে? ওই একটা এসএসসি যদি একটা শিক্ষক হয়, সে কি শিক্ষা দেবে? আমরা চাই যোগ্য যার প্রকৃতপক্ষে সে চাকরিটা পাক। যারা যোগ্য তারা আজ কলকাতার গান্ধী মূর্তির পাদতলে বসে আছে, কেন তারা চাকরিটা পাচ্ছে না এবং অযোগ্য চাকরি করছে? তাহলে যোগ্যতার হারটা যারা লেখাপড়া শিখিয়ে তার ছেলেটাকে মানুষ করেছে, তাহলে এত পরিশ্রম করে সেই শিক্ষিত ছেলেটা কেন হয় গান্ধী মূর্তির পাদতলে বসে আছে? এটা জবাব আমরা চাই। যোগ্য অযোগ্য আমরা চিনব কীভাবে? তার সার্টিফিকেট, তার যে কোয়ালিফিকেশন আছে, তার মধ্য থেকে আমরা যোগ্য অযোগ্য চিনতে পারবো। কিন্তু আমরা দূর থেকে যোগ্য অযোগ্য যে প্রশ্নটা করছি, সেটা তো কোর্ট আছে, আদালত আছে, তারা যোগ্য অযোগ্যকে তারা তো সেখানে চিহ্নিতকরণ করবে। আমরা মুখ থেকে তো এখানে বলতে পারি না কে যোগ্য কে অযোগ্য। একটা সময় ছিল যখন কেন্দ্রেও কিন্তু কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি হবে, কোনো কিছু হয়নি। 15 লাখ টাকা দেবে, কোনো কিছু হয়নি। আবাস যোজনার বাড়ি দেবে, তাও হয়নি, সেও টাকা আটকে রেখেছে। এনআরজিএসের টাকা আটকে রেখেছে। 100 দিনের যে কাজের যে দুর্নীতি, সেটা আমরা বলবো কেন? আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি কি হারে দুর্নীতি হয়েছে। যাদের বাড়ি 1 তলা ছিল তাদের 2 তলা বা 3 তলা হয়েছে, সেটা আপনাদের আমরা ক্যামেরাতে দেখতে পেয়েছি, টিভির মাধ্যমে দেখতে পেয়েছি। সেটা কি আমরা মিথ্যে বলে প্রমাণিত হবে? সেটা তো সত্য। মোদিজি যে বলেছিলেন শিক্ষা চাকরি দেবে, সে শিক্ষা মোদিজি তো যথেষ্টভাবেই আজকে শিক্ষার মানটাকে বাড়াচ্ছে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভবিষ্যৎ দিচ্ছে। কলকারখানা, আজকে সিঙ্গুরের কারখানাটা কেন তুলে নিয়ে চলে যেতে হলো? সিঙ্গুরে আজ থাকলে পারে, কারখানা থাকলে পারে, তো আমাদের পশ্চিমবাংলার কত বেকার ছেলে চাকরি আজ সেখানে করতো। 3 ফসলি জমিকে নষ্ট করে সেখানে না করে অন্যত্র যদি করতো, সেখানে তো কারো অসুবিধা থাকে না। নির্বাচনের দাম আগে এই গ্যাসের দাম কমালো, ভোটের চমক না সাধারণ মানুষের জন্য? এটা একটা ভোটের চমক। এই চমকে কোনো কাজ হবে না। ভোটের সময় এলে 10 টাকা 20 টাকা বাড়িয়ে রেখে 10 টাকা কমিয়ে দেওয়া, এটা মানুষ বুঝে গেছে। এই ধাপ্পাবাজি আর চলবে না। এই পেট্রোলের দাম দীর্ঘদিন আকাশ ছোঁয়া হয়ে বাড়ছে, এতে করে জনমানুষের বিরাট একটা প্রভাব পড়ছে। জিনিসপত্রের দাম আগুন হওয়ার একটাই কারণ, রাজ্য সরকারকে বলুন তাদের যেন তারা ভ্যাটটা কমায়। পেট্রোল, ডিজেল এবং যে গ্যাস, রান্নার গ্যাস, তাতে কত টাকা ভ্যাট তারা নেয় এটা জিজ্ঞেস করুন তাদেরকে আগে। কেমন সাংসদ চান? আমরা চাই আমাদের অরূপকান্তি দিগার, যিনি দাঁড়িয়েছেন খুব ভদ্র, নম্র এবং স্বীকৃত, এবং অরূপকান্তি দিগার 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিবে। যে সাংসদ আমাদের কাছে থাকবে এবং মানুষের দুঃখ কষ্ট বুঝবে, তাদের পাশে থেকে কাজ করবে, সেই রকম সাংসদ চাই। তাই বিজেপিকে চাই। সাংসদ চাই সে কাজের মানুষ হবে, কাছের মানুষ হবে, উন্নয়নের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করবে। বিজেপি বলছেন যে ওনারা অরূপকান্তি দিগারকে চায়, কিন্তু দেখুন আগের যে বিধায়ক ছিল বিশ্বনাথ কারক, তিনি গোঘাটবাসীর জন্য কি করেছে তাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, সে নিরুদ্দেশ হয়ে গেছে। তাহলে ওরকম বিজেপির কোনো প্রার্থী বা কোনো বিধায়ক, কোনো সাংসদকে আরামবাগ লোকসভায় আমরা চাই না। আমরা ঘরের মেয়ে পাশে যে থাকবে মিতালি দিকে আমরা চাই। নেতা নয় জনতায় নির্বাচন নিয়ে কথা বলতে গেলে মানুষের মনের কথা উঠে আসে, তাই কথা শেষ হয় না। কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভায় এখানেই থামতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।